আজকের গল্প মেডেল। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্সবদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তার লেখা একটি ছোট গল্প মেডেল। প্রধান চরিত্রে সুরেন, সুধীর এবং ক্লাসের অন্যান্য ছাত্র, বৃন্দাবন, জ্যাঠামশাই এবং সুধীরের দাদু। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মেডেল। কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো রকম শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটি খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি, এখন থেকে বছর 4 আগে, তখনও সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিচ্ছু দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আরেকটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম। তা ও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে কিছুটা বক্তৃতা দেওয়ার পর খানিকটা কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যে সমস্ত ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব ভরে দেখাতে চাইবে। এমনকি এই অছিলায় ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও হয়তো চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল, তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গে হাত পেতে নিলাম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলাম। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না। ও পিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরে টেবিলে ফেলে এসেছি।
ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললাম, ওই যাও, বসো গে সব, ভিড় করো না এখানে, যাও। একটা ছেলেকে বললাম, কি লেখা আছে মেডেলে গায়ে, পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রাইমিয়া, সেবাস্টোপোল, ভিক্টোরিয়া রেজিনা। ও পিঠে সার্জেন্ট এসপি পার্কিন্স, 6th ড্রাগন গার্ডস, 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেবাস্টোপোল, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সেই মেডেল কোথা থেকে আসে? এদিকে এসো, এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন এটা জানো? হ্যাঁ স্যার, জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি। দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গেছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স, সে যাই হোক, এ মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছরও থেকে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেকদিন পরে সেদিন দেশে যাব আগেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলাম তাকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলাম, সোমবার ফেরত দেব বললাম। স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলাম। দেশের স্টেশনে যখন নামলাম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল। অনেক দিন কলকাতা বাসের পরে, তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যের পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের হলাম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম, বৃন্দাবনকেও দেখাবো বলে। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইল। সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু করে। বাদুড়ের দল বাসায় ফিরছে তখন। কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল। আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব।
দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমে বেড়ে উঠছে। লাভাই, দিলাম। অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলাম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনদের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছু নেই। আমি নিজের নানা ভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিরিক্ত মাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়ল। ওই ভাদ্র মাসের গরমে অতিরিক্ত ধূমপান করা ঠিক হয়নি, তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি। এসবেই ওরকমটা হয়ে থাকবে হয়তো। নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি গেলাম। বৃন্দাবনকে অনেকদিন পর দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলাম। অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই, ছাদে গিয়ে বসে গল্প করি। তবু একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন। তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুজনে ছাদে উঠলাম। বাড়িটা দোতলা। দোতলার ছাদের ওপর একখানা মাত্র ঘর। আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলার ছাদে উঠে দেখলাম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললাম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকের দেয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বের করে দেওয়া হচ্ছে। বৃন্দাবন দোতলায় ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না কেন? বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাফ দেবার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে। দি লাফ। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বললে, আয় ঘরের মধ্যে, মা চা পাঠিয়ে দিচ্ছেন। ওখানে দাঁড়িয়ে কেন? আরো প্রায় আধ ঘন্টা কথা বলবার পর নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাওয়ার কতদূর জোগাড় হলো সেটা দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো, লাভ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না। এটাই দারুণ সুযোগ। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পড়ে চুরচুর হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে। কতক্ষণ পর জানি না, এবং কিসে থেকে কি হলো তাও জানি না।
হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। কি সর্বনাশ! একটি লাফ দিয়ে পড়লি দেখলাম, যেন ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই লক্ষ্যে। এই কি হলো তো? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললাম, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কিরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারেই ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালাম। এদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাতে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি একটা ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, কিন্তু এমন ভয় মনে আসেনি কোনোদিন। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার মাথার কাছে একটা বড় জানলা। সেই জানলা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার মাথার দিকে জানলায় কে যেন দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় জানি না, এমন ভয় যে কিছুতেই মাথার দিককার জানলার দিকে তাকাতে পারলাম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদেতে দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইল। কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ? যেন আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার, সে যে কিছুতেই দেখাশোনা করে না তা বেশ বোঝা গেল। কে যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখো, তোমার মাথার দিককার জানলার দিকে একবার চেয়ে দেখোই না। ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব,
কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপারটা ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারে। আমি চাইব না, কিছুতেই চাইব না। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেয়ালের এ পিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এ ঘরে। এর মধ্যে কারো কিচ্ছু খাটবে না। আমার মনটাই আবার যেন এই কথাগুলি বলল আমাকে। অন্ধকার রাতে একলা ঘরে মন কত কথা কয়। জানলার ধারে কি যেন একটা শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানলার দিকে, জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল একটা ধাড়ি বীজি অনেকদিন ধরে বাইরের দেয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে। এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই। আরো কে একটা এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর কড়া দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের ওপাশ থেকে শুনি। খুব হালকা করাঘাতের শব্দ যেন। যেন শব্দটা বলছে, চেয়ে দেখো, পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা। এই অবস্থায় ভোর হলো। দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতে রাতের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুম দিলাম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে গেলাম। এই সময় একটা ঘটনা ঘটল। তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাতে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নেমন্তন্নের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে শুনে,
ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পাইচারি করছি। সে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। ও বাবা, তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না। তাও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা, বেশ 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 বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? হ্যাঁ, আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? তাই হবে জ্যাঠামশাই। চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কিরকম একটা আলো আধার দেখেছেন চোখে। ও অমন ভুল হয়। জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য কাণ্ড, এতটা ভুল হবে চোখে? আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিবি আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে, তখন জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছন পেছন যাচ্ছে। তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা, তোমার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো তো দেখতে পেলুম না। অত দূর থেকে আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কে। একেবারে এত ভুল হবে আমার চোখে? জ্যাঠামশাইকে আবার বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাতের ভয়ের ব্যাপার দিনের আলোয় এতই হাস্যকর বলে আমার মনে হলো আমার নিজের কাছেই, যে বৃন্দাবনকে আর সে কথা বলিনি। রাতে ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকার এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামচির মতো এক ধরনের লম্বা টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়। মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আরো একটু এগিয়ে গেলাম। এই ভয়ানক কৌতূহল আমাকে যেন মেটাতেই হবে। মূর্তি নড়ে না চড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু বেশ স্পষ্ট দেখছি মাত্র 7-8 গজ দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলাম। আমার পা ঠকঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন যেন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম। কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে। নড়বার উপায় নেই সেই মূর্তির সামনে থেকে।
কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকল। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বলল, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বলল, ও আপনি, কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ভয় টয় পেলেন নাকি? এই বাউরি বাগান জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। সন্ধে পরে এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরল আমার মুখে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে, ঠিক সেই রকম দাঁড়িয়ে। একজন বলল, কি দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু? এই সাঁড়া গাছটা? আরেকজন বলল, গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকার ভুল হয় বটে। চলে আসুন বাবু। আমিও দেখলাম সাঁড়া গাছই বটে। মাথার দিকের পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখের কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলাম। ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তাঁর চোখের ভুল তো হতেই পারে। আমারই যখন এই অবস্থা। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলাম। সুধীর বলল, আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পরে আমাদের বাড়ি আসুন, নিজে যেতে বলেছেন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গেছেন দেশে, শুনলাম কিনা। আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিত। ও মেডেলটা আমার বাবাকে একজন গোরা সৈন্য দিয়ে যায়। আমি তখন জন্মাইনি। বাধা দিয়েছিল, আর উদ্ধার করতে পারেনি। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে, আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না। অনেক কাল আগের কথা। বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোলো। আমি কলের পুতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি। মিথ্যে কথা তো বলবো না। আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো 2-1 নিয়েছে, তখনই ফেরত দিয়ে গিয়েছে। বলে রাতে ভয় পায়, গা ঝমঝম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলুম একটা ধার করে দেব। একটা কথা বলা দরকার। মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাতে ভয় পেয়েছিলাম, সেদিকে চেয়ে দেখে সে সাঁড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলাম, সেখানে দিনমানে বেশ ভালো করে দেখেছি। কোথাও সে সাঁড়া গাছ নেই, বা গাছ কেটে দিলে যে গুঁড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই। কশ্চিনকালে সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে।